স্বাগত জানাচ্ছি দৈনিক আমার বাংলা ডিজিটাল প্ল্যাটফর্ম থেকে। প্রতিদিন নিউজরুম থেকে সংবাদ বিশ্লেষণমূলক এই আয়োজনে আজ আমি সৈয়দা আখিমুল আছি আপনাদের সঙ্গে। কথা বলবো আমার বাংলার নির্বাহী সম্পাদক সোহেল অটলের সঙ্গে। আপনাকে স্বাগত। কেমন আছেন? ভালো আছি। আজ যখন আপনাকে পেয়ে গেছি তাহলে আমার মনে দু তিনটি প্রশ্ন তোলপাড় করছিল, আশা করি উত্তরগুলো পাবো। প্রথমে জানতে চাই, আমাদের আজকের পত্রিকায় প্রতিটি পত্রিকায় একটা নিউজ দেখছি, তা হলো ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলে আয়না ঘর ছিল। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এই কথা বলেছেন। আপনার কাছে ব্যাপারটা কতটা স্বাভাবিক মনে হচ্ছে? ব্যাপারটা হলো আয়নাঘর কি জিনিস? আয়নাঘর তো টর্চার সেল বেসিক্যালি, তাই না? আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টর্চার সেল বাংলাদেশে থাকে বা আছে, এটা আমরা কম বেশি সবাই জানি। এটা শুধু সংবাদকর্মী না, সাধারণ মানুষও জানে যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটা টর্চার সেল থাকে। এটা শুধু ঢাকাতেই থাকে তা না, সারা দেশেই থাকে, প্রত্যেকটা থানায় থাকে টর্চার সেল। আসামিদেরকে টর্চার করা হয়, তারপরে আপনার ওই যে নির্যাতনের মাধ্যমে নানাবিধ স্বীকারোক্তি টিকারোক্তি, অনেক খবর আমরা আগেও পেয়েছি। তো এগুলোই তো আয়নাঘর। আয়নাঘর তো এমন বিশেষ কিছু না, এগুলোই তো আসলে আয়নাঘর, টর্চার সেল। সারা দেশেই ছিল, এটা অবাস্তব কিছু না, এটা বাস্তব। তার মানে বাস্তবতার মধ্য দিয়ে আমরা যাচ্ছি। ডেফিনেটলি আমরা তো বাস্তবতার মধ্যে দিয়ে যাচ্ছি। টর্চার সেল কোনো নতুন কোনো মানে আইডিয়া না, এটা এটা অনেক পুরনো, ব্রিটিশদের আইডিয়া, যে টর্চারের মাধ্যমে নাগরিকদের কাছ থেকে নানাবিধ স্বীকারোক্তি নেওয়া বা ক্রিমিনালদের টর্চারের মাধ্যমে তার ক্রাইম স্বীকার করিয়ে নেওয়া, এগুলো ব্রিটিশরা শুরু করছিল আমাদের দেশে। হ্যাঁ, তো সেটা তার পরবর্তীতে আমাদের দেশে যারা শাসক আসছেন এ পর্যন্ত, সবাই এই ধারাবাহিকতা রক্ষা করে গেছে। আচ্ছা, এই যে বিভিন্ন প্রান্তে আয়নাঘর ছিল, আমরা আগে কেন জানতে পারিনি এখানে আয়নাঘর আছে? বা আমরা সবাই জানতাম আয়নাঘর ছিল, আমরা কেন জানতে বললাম না, টর্চার সেল যে আছে সারা থানায়, একটা গ্রামের থানায় যদি কাউকে কোনো আসামিকে ধরে নেওয়া হয়, আমরা এটা আগে শুনেছি যে ধরে নেওয়ার পর রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডটা কি আসলে? রিমান্ডটা তো এক প্রকার আয়নাঘরই, এখানে পেটানো হয়, মারা হয়, তাই না? আর এই আয়নাঘরটার একটা ডিফারেন্স আছে, সেটা হচ্ছে যে এই আয়নাঘরটাকে বলা হচ্ছে গুম করার জন্য রেখে দেওয়া হয়েছে, দিনের পর দিন, মাসের পর মাস গুম করে রাখা হয়েছে এই আয়নাঘরে। বেসিক্যালি যে আয়নাঘরের কথা এখন আলোচিত হচ্ছে, বা শেখ হাসিনার আমলের যে আয়নাঘরের কথা বারবার বলা হচ্ছে, সেটা গুম ঘর। অর্থাৎ একটা মানুষকে, দেশের একজন নাগরিককে কোনো কারণ ছাড়া আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তুলে নিয়ে গেছে, বাসার থেকে নিয়ে গুম করে রেখে দিয়েছে। তার কোনো হদিস আর তার পরিবারকে দেয়নি, রাষ্ট্রকে দেয়নি, আদালতকে দেয়নি, কাউকে দেয়নি, গুম করে রেখেছে দিনের পর দিন, মাসের পর মাস, এমনকি বছরের পর বছর। এমন উদাহরণও আছে। এটাই বেসিক্যালি আয়নাঘর। আর ঢাকার বাইরে প্রত্যন্ত অঞ্চলেও যে আয়নাঘরের কথা বলা হচ্ছে, এটাকে আমি মনে করি যে 700-800, আমাদের নিউজে আছে 700 থেকে 800 আয়নাঘর আছে। এগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টর্চার সেল, যেগুলো মানে যেটা বলতেছিলাম যে সেই ব্রিটিশ আমল থেকে এই টর্চার সেল আছে, এখনো আছে। এখন যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তাদের অধীনে যে পুলিশ আছে, তাদেরও টর্চার সেল আছে, অর্থাৎ তাদেরও আয়নাঘর আছে। তাহলে আরেকটা বিষয় আমরা দেখছি পত্রিকায়, সেটা হচ্ছে অভিযানে গিয়ে হেনস্থা, উভয় সংকটে পুলিশ। 5 আগস্টের পর আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি বেশ নাজুক, তারপরও পুলিশকে যদি এমন অবস্থার মুখোমুখি হতে হয়, তাহলে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হতে পারবে কি? এটা একটা খুব ইম্পর্টেন্ট ইস্যু। এই জন্য ইম্পর্টেন্ট ইস্যু যে 5 তারিখের পরে, অগাস্টের 5 তারিখের পরে গত বছরের আইন শৃঙ্খলার অবস্থা কিন্তু খুব অবনতি হচ্ছে ডে বাই ডে, এভরিওয়্যার। আমরা জানি যে ঢাকার মোহাম্মদপুরের অবস্থা কত খারাপ ছিল কিছুদিন আগে। কিশোর গ্যাং শুধু মোহাম্মদপুর না, সারা ঢাকা তো আছেই, সারা দেশেই কিশোর গ্যাংয়ের উৎপাত চলছে এখন। তো আইন শৃঙ্খলা রক্ষা যদি এখন ঠিক মতো করতে না পারে, সামনে নির্বাচনের তফসিল ঘোষণার একটা শুনতে পাচ্ছি আমরা যে নির্বাচন হবে দেশে, তো আইন শৃঙ্খলা যদি রক্ষা করতে না পারে, ঠিকঠাক না রাখতে পারে, তাহলে তফসিল ঘোষণা কিভাবে করবে, তাই না? আর এটার কারণ হচ্ছে এই যে হেনস্থা অভিযানে, আমাদের পত্রিকায় আসছে, এটা আমাদের পত্রিকার আজকেরই এটা নিউজ, যে অভিযানে গিয়ে হেনস্থা হতে হচ্ছে পুলিশকে। এটা আমরা প্রায় প্রতিদিনই এই খবর পাচ্ছি যে অমুক থানা ঘেরাও করে কি বলে এটাকে, বিএনপি নেতারা, তাদের নেতা অ্যারেস্ট হয়েছে বলে থানা ঘেরাও করে পুলিশের সঙ্গে মারামারি করে ছড়াই নিয়ে আসতেছে। কিছুদিন আগে আমি পাবনা সুজানগরে একটা নিউজ দেখলাম যে ওখানে আওয়ামী লীগ, সম্ভবত সুজানগর থানা আওয়ামী লীগের সভাপতি,
ওনাকে পুলিশ ধরতে গেছে, সেখানে আওয়ামী লীগের লোকজন যে পুলিশের কাছ থেকে ওনাকে ছিনিয়ে নিয়ে আসছে, এরকম ঘটনা দেখলাম। আবার এখন যে যৌথ অভিযান চলছে ডেভিল হান্ট, এখানেও বিএনপি নেতাদের উৎপাত আছে, বিএনপি কর্মীদের উৎপাত আছে। বিএনপি কর্মীরা যে কি করতেছে, এই পুলিশের সঙ্গে বাগবিতণ্ডা। গতকালও নিউজ দেখলাম কোন থানায় জানি, থানার মধ্যে যে এক কনস্টেবলকে থাপ্পড় মারছে এক বিএনপি নেতা। তো এগুলো আসলে অ্যালার্মিং। এগুলো নাগরিক হিসেবে আমাদেরকে, রাজনৈতিক কর্মীদেরকেও বুঝতে হবে যে পুলিশকে তাদের দায়িত্ব পালন করতে দিতে হবে। না হলে আগামী নির্বাচনের তফসিল যদি ঘোষণা হয়ে যায় এবং তার আগে যদি আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে না পারে, তাহলে তো রাজনৈতিক দলের জন্য সমস্যা, দেশের জন্য সমস্যা সেটা। একদম। আর আরেকটা সমস্যা তো আমরা প্রতিনিয়ত এখন পড়তেছি, আপনিও পড়ছেন, আমিও পড়ছেন, যে রাস্তাঘাট দখল করে যে একটা গোষ্ঠী আন্দোলন করছে। এর আগে তো এটা এত দেখা যায়নি, এই অন্তর্বর্তী সরকারের সময় এত বেশি কেন দেখা যাচ্ছে? হ্যাঁ, এটা একটা বিষয়। অন্তর্বর্তী সরকারের সময় মোড়ে মোড়ে আন্দোলন হচ্ছে, তাই না? ঢাকা শহরের মোড়ে মোড়ে, এ মোড়ে একদল, ও মোড়ে একদল, মানে যার যেমন খুশি। মানে আমরা অনেক সময় ফান করে বলি যে বোর সঙ্গে রাগারাগি হলেও মানুষ রাস্তায় চলে আসতেছে, আমার বোর সঙ্গে রাগারাগি হয়েছে, গাড়ি চলতে দিব না, এরকম ব্যবস্থা হয়েছে। তো যাই হোক, যে কারণে হচ্ছে এটা আসলে হয় কি, বিচারহীনতা বলে একটা ব্যাপার আছে। গত 15 বছর আওয়ামী লীগের আমলে এক ধরনের বিচারহীনতা চলছে দেশে, বৈষম্য চলছে। আপনি জানেন যে বৈষম্য বিরোধী আন্দোলন, যেটার মাধ্যমে হাসিনা সরকারের পতন হলো। তো যে বৈষম্যগুলো চলছে ধারাবাহিকভাবে 15 বছর ধরে, যে সেই বৈষম্যের বিরুদ্ধে কেউ কোনো কথাও বলতে পারেনি, একটু শব্দও করতে পারেনি। যেটা শুরুতেই আমরা আলোচনা করতেছিলাম, আয়নাঘর, গুম ঘরের কথা। আলোচনা করলেই, কেউ প্রতিবাদ করলেই তাকে আয়নাঘরে পাঠানো হয়েছে, গুম ঘরে পাঠানো হয়েছে। সো বৈষম্য যেটা ছিল, সেই বৈষম্যটার বিরুদ্ধে কথা বলতে না পেরে মানুষের মনে এক ধরনের পুঞ্জীভূত ক্ষোভ জমা হয়ে গেছে। হ্যাঁ, ক্ষোভ জমা হয়ে গেছে, যে ক্ষোভের বহিঃপ্রকাশ হচ্ছে এখন। এটা একটা কারণ। আর একটা কারণ হচ্ছে যে দেখেন কিছুদিন বাদেই কিন্তু নির্বাচন হয়ে যায়, কিছুদিন বাদেই কিন্তু চলে আসবে, কি বলে, একটা নির্বাচিত সরকার চলে আসবে। তো নির্বাচিত সরকার চলে আসলে কি হবে, মানুষের আস্থা নেই রাজনৈতিক সরকারের উপরে, মানুষের আস্থা নেই। এই যে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, মানুষ আস্থা পাচ্ছে না। এখন একটা নিরপেক্ষ সরকার আছে ক্ষমতায়, দেশ চালাচ্ছে, মানুষ মনে করতেছে এই নিরপেক্ষ সরকারের কাছ থেকেই দাবি দেওয়াগুলো আদায় করে নিতে হবে। কারণ রাজনৈতিক সরকার আসলেই তখন রাজনৈতিক বিবেচনা তৈরি হবে, তখন তারা চাইলেই তাদের যে হয়তো তাদের ন্যায্য দাবিতেই তারা রাস্তায় নামতেছে। হ্যাঁ, বেশিরভাগই, আমি মনে করি যে বেশিরভাগই তাদের ন্যায্য দাবিতেই রাস্তায় নামতেছে। তারা এই তাড়াহুড়োটা কেন করতেছে, প্রতিদিন কেউ না কেউ কেন করতেছে, দাবি বিক্ষোভ নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে? কারণ তারা মনে করে, তারা রাজনৈতিক দলের প্রতি তারা আস্থাশীল না। তারা মনে করতেছে যে এই সরকারটা চলে গেলে তাদের দাবি দেওয়ার কেউ পূরণ করবে না। সো তাড়াহুড়ো করে এখনই রাস্তায় নামতে হবে, এখনই সময় দাবি আদায়ের। কিন্তু এটা কি ভুল না, এই সিদ্ধান্তগুলো কি ভুল না, যে একজন, এই সরকার কতদিন, মাত্র 6 মাস হলো, এর মধ্যে কি এত কিছু একসাথে করা? এই সরকারকে আমার কাছে মনে হয় আমাদের নাগরিকদের আরো সময় দেওয়া উচিত ছিল, আরেকটু কি বলে, একটা কমফোর্ট জোন দেওয়া দরকার ছিল, যাতে তারা যে কাজগুলো, সংস্কার কাজ আছে এবং একটা বিশৃঙ্খল পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে এই সরকার, তাদেরকে আর একটু কমফোর্ট জোন দিলে হয়তো যে দাবি দেওয়াগুলো আরো পরে বলা যেত, আরো সুন্দর করে বলা যেত। একটু কমফোর্ট জোন পেলে অনেক সময় দেখা যাচ্ছে দাবি তোলাই লাগছে না, তারাই সংস্কার করে দিচ্ছে, তাদের কি করে দিচ্ছে। হ্যাঁ, সেই সময়টা দেওয়া উচিত ছিল আমি মনে করি আমাদের নাগরিকদের। একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারতো, যে একটা প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে পারতো, কিন্তু নানান বাস্তবতা সেটাও হচ্ছে না। নানান বাস্তবতা কিন্তু বললামই আপনাকে, যে আমাদের দেশের মানুষ ওই আস্থা রাখতে পারতেছে না এসের উপরে, রাজনৈতিক সরকারের উপরে, ইনফ্যাক্ট কোন সরকারের উপরে আস্থা রাখতে পারতেছে না। এটাই মূল কারণ রাস্তায় নামার। আপনার কাছ থেকে মূল্যবান কথাগুলো শুনলাম, অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই আবারও কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। দর্শক, আজকের মতো এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো সময়। ভালো থাকুন, সুস্থ থাকুন।